তাহলে 2 দিন আগের অনুষ্ঠানে বাংলাদেশের যে ছেলেটি বুক চেতিয়ে 2 দিকে হাত প্রসারিত করে আমাদেরকে যুদ্ধের ডামাডলে নামার জন্য উৎসাহ করে জীবন উৎসর্গ করে গেলেন একটা নিউট্রাল ছেলে, আমরা সেই শহীদ আবু সাইদকে ডকুমেন্টেশন থেকে মানে ছুঁড়ে ফেলে দিয়েছি। আবার সেটাকে বলা হচ্ছে যে এটা একটা মিস্টেক হতে পারে। আবু সাইদকে যদি মিস্টেক হিসাবে আপনি আখ্যায়িত করেন, তাহলে এই জুলাইয়ের বাপ কেনা? বাংলাদেশের 24-এর এই গণ অভ্যুত্থানের আমি যদি একজন ব্যক্তিকে প্রথম বিরক্তগাথা ব্যক্তির নাম উচ্চারণ করি, তার নাম উচ্চারণ করতে হবে শহীদ আবু সাইদের নাম, এবং সেটা চেয়ে সে আপনার চরম শত্রু হলেও সেটা তো আপনার একজন ব্যক্তির স্টেজের বক্তব্য ছিল। আমি বলছি যে ব্যক্তিকে আপনি শহীদ হয়েছে তার কারণেই তো আপনার কাছে টকশো করেছি, সেই আবু সাইদকে আমরা কিন্তু আজকের বাংলাদেশের ডকুমেন্টেশনের মধ্যে পেলাম না। একদম মিস্টেক কিভাবে হয়? শেখ মুজিবুর রহমানের কোনো অবদান থাকলে সেটা জাতি মিস্টেক হিসেবে দেখতে পারে না, জিয়াউর রহমানের কোনো অবদান থাকলে সেটা মিস্টেক হিসেবে দেখতে পারে না, কিন্তু বিএনপির পন্থী কোনো একজন মিনিস্টারের নাম না থাকলে সেটা আপনি মিস্টেক হিসেবে দেখতে পারেন। তারেক রহমানের নাম যদি কোনো জায়গায় পরতে লেখা থাকে, সেটা আপনি না দিলে সেটাকে আপনি মিস্টেক বলতে পারেন না। তারেক রহমান থাকবে না, থাকবে আপনার ওখানে আরেকজন ব্যক্তি, সেকেন্ড পার্সনের নাম মির্জা ফখরুলের নাম। তার মানে এটা একটা পলিটিক্যাল যে কোনো কারণে ষড়যন্ত্রমূলক ভাবেই করেছে, এটাই সত্য। কিন্তু সরকার হয়তো তার ইজ্জত রক্ষার জন্য 100% ষড়যন্ত্রমূলক ছিল। এটাকে ওই যে বস্তা পচা পুরাতন রাজনীতির দিকে আবার এই দলটা চলে যাওয়ার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যে আন্দোলনটা বিএনপি বেজ হয়েছে, আন্দোলনটা একটা নির্বাচনমুখী হয়েছে, আন্দোলনটা মানুষ মনে হয় যেন শুধুমাত্র খালেদা জিয়ার মুক্তির জন্য করেছে কিংবা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য করেছে। কিন্তু তারা যে জানে না যে বিএনপিকে গরুর ঘরে পাঠিয়ে সভা সমাবেশ করাচ্ছে আওয়ামী লীগ। তারা জানে না যে বিগত দিনে বিএনপির পার্টি অফিস থেকে 500-1000 মানুষ গ্রেফতার করেছে। সেই সময় আওয়ামী লীগ তাদেরকে বিভিন্ন বোম্বিং এর নাম দিয়ে গ্রেফতার করে নিয়ে গিয়েছে, তার প্রতিবাদে তারা কোনো কিছু করতে পারে নাই। যখন কোনো কিছু পারে নাই, তখন নায়ক, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, দল টল সবাই মিলে আমরা এই জুলাই বিপ্লব করেছি। অর্থাৎ এই জুলাই বিপ্লবটা একটা ছিল শোষণের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই জায়গাটা তারা ধ্বংস করেছে। আপনি দেখেন, শুধু আবু সাইদের ছবি নিয়ে তো কথা না, এক দফার ঘোষক আমরা কাকে দেখলাম? আমার চরম শত্রু ব্যক্তিও ধরেন কথা এখন একটা তারা দল করেছে, এনসিপি করেছে, হোয়াটএভার। এই পার্টি আপনি পছন্দ নাই করতে পারেন, বিতর্ক থাকতেই পারে, কিন্তু ওই পার্টির কোনো একজন ব্যক্তি যদি তৎকালীন সময়ের কোনো একটা নেতৃত্বে থাকে, তাকে আপনি অন্তত রিকগনাইজ করা, এটা হচ্ছে ভদ্রতা। কিন্তু সেই ভদ্রতাটা আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যাদের কথা শুনে বক্তব্য, যাদের জন্য আপনার চ্যানেলে বক্তব্য দিয়ে এসেছি, তাদেরকে এখানে বিতর্কিত করা হয়েছে। কারা এখানে আসলো? যারা চাটাচাটি করে সেই সকল মানুষদেরকে আমরা দেখলাম স্টেজে। আপনি স্টেজে উঠাবেন রাষ্ট্রীয় একটা অনুষ্ঠানে, রাশেদের মতো লোকেরা হচ্ছে ওইখানের মানুষকে শান্ত করতে আসে। যে লোক 24 ঘন্টা মানুষকে অশান্ত করার জন্য পোস্ট করে, ফেসবুকে দেয়, এখানে দেয়, ওখানে দেয়, যে লোক স্বয়ং তারেক রহমানের নেতৃত্ব মানে না। আমি যখন বিএনপি করতাম তৎকালীন সময়ে আমার সাথে টকশোতে বারবার বলেছে যে এই বাংলাদেশে শুধুমাত্র গণ অধিকারের পক্ষে পরিবর্তন করা সম্ভব এবং গণ অধিকার 300 আসনে নির্বাচন করবে বিএনপি। তারেক রহমান তাদের নেতৃত্বই মানে না। সেই যাদের নেতৃত্ব মানে না, তারা গত 5 মাস চারটে এমন একটা জায়গায় গিয়ে উপস্থাপিত হয়েছে। আমাদের মতো দেশপ্রেমিকদেরকে আজকে দেখতে হচ্ছে তাদের মতো লোকদেরকে কোথার যোগ্যতা আছে, আপনি কার যোগ্যতাটা আছে, কোন জায়গাটা আছে। জাসির সাহেবের যদি যোগ্যতার বিচার করেন, আমি মনে করি তাদের সচিবালয়ের কোন একটা দপ্তরি পোস্টে দিলে সেইটা সঠিক যোগ্যতা হতে পারে, এর ব্যতিক্রম কিছুই হতে পারে না। আপনি অবশ্যই দপ্তরীয় হওয়ার যোগ্যতা রাখেন। রাজনীতি কোথায় করেছেন? রাজনীতিবিদদের একটা আইডেন্টিটি এবং রাজনীতিবিদদের একটা আদর্শ থাকতে হবে, লজিক জায়গাটা থাকতে হবে। আপনার স্পিচের মধ্যে আমাদের বিরুদ্ধে জন্য না, সমালোচনা করেছে না, আমাদের বিরুদ্ধে কই করলো? আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, এটা তো বিষয় না। তার নিজের নিজের বক্তব্যকে টুয়াইসলি উপস্থাপন করছে, যখন তারা নিজেরা সংস্কারের পক্ষে কথা বলেছে, একসময় তারা গণভোটের পক্ষে কথা বলেছে, একসময় তারা আন্দোলন সংগ্রামের পক্ষে ছিল। তারপরে তারা যখন এই জায়গা থেকে ভিন্ন জায়গায় গেল, শুধু এই পদ পদবি চাকরি, সে তো সিগারেটের বিএনপির। আপনি জানেন যে যদি বিএনপির ধানের শীষের কোনো প্রতীক পাওয়ার পরে লোকটা যদি কোনো নির্বাচনে থার্ড হয়, ধরে নিতে হবে তার চেয়ে অপদার্থ নেতা আর বাংলাদেশে নাই। ধানের শীষ তো বাংলাদেশে এমন কোনো প্রতীক না যে তাকে থার্ড হইতে হবে। ধানের শীষ এমন একটা প্রতীক, হয় ফার্স্ট হবা নয় সেকেন্ড হবা, তিনি হয়েছেন থার্ড। এই থার্ড ক্লাস সিগারেটের লোকটাকে আইনে প্রধানমন্ত্রীর আশেপাশে বসিয়ে দেন, এর চোতা টানার যোগ্যতা তো তার নাই। আমি সে কারণে বলছি, বিএনপির কি অযোগ্য লোক আছে নাকি? যোগ্য লোকের অভাব আছে নাকি বিএনপিতে? হাজার মামলা খাওয়া লোক আছে যারা বিএনপি চালাতে পারে, বিএনপির পাশে দাঁড়াতে পারে। আমি 5ই আগস্টের পরে সেই সকল ভদ্র মানুষদের সিনারিও দেখছি না, তবে তাদেরকে দেখেছিলাম জেলের মধ্যে, তাদেরকে দেখেছিলাম মামলার মধ্যে, তাদেরকে দেখেছি হামলা মামলা সহ্য করতে। তারা এখন বিএনপির বড় বড় জায়গাগুলোতে নেই, শুধু 5-8টা দালালগুলো আজকের এখানে বসে গিয়েছে। আমি যে কারণে বলছি যে 24-এর সঠিক ইতিহাসটা জনগণের কাছ থেকে মুছে দেওয়া হচ্ছে, এটা আমি পিএম কে দোষারোপ করবো এমনটা নয়। আমি এটা মনে করি যে তার আশেপাশের সেটিং গুলো এমন জায়গা থেকে করে দেওয়া হয়েছে যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই বিএনপি কে কুয়ার ভিতরে ফেলতে চায়। এবং আপনি দেখেন, যেই নুরুল হক নূর শেখ হাসিনাকে বলল মা, আম্মা বলে ডাক দিল, সেই নুরুল হক নূর শিবিরের ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি হলো। দেখেন, প্রথম শিবিরের ভোটে ভিপি, দ্বিতীয়বার মা হিসেবে ডাকলো শেখ হাসিনাকে, তারপরে দেশের বাইরে গিয়ে বিতর্কিত ব্যক্তিদের সাথে ছবি তুলে আনলো, তারপরে আবার বাংলাদেশে এসে এখন আবার বিএনপির জামাতের অনুষ্ঠানে আমার সাথে বক্তব্য দিয়েছে সংস্কারের পক্ষে, এই যে বাংলাদেশের কি বলে পিআর পদ্ধতির পক্ষে, সবকিছুর বক্তব্য। আমি যেই মঞ্চে বক্তব্য দিচ্ছি, নূরও সেই মঞ্চে বক্তব্য দিচ্ছে। সেই ব্যক্তি এখন সবকিছু মুখটুক তালা লাগিয়ে একটা পার্টি শেষ করে দিয়ে আজকে তারপরে বিএনপিকে মিসগাইড করছে। আজকে তিনি নিজে বলছেন যে 10 লাখ টাকা লাগবে বাংলাদেশের মন্ত্রীদের।
মাসের বেতন। কত বড় দুর্দশাগ্রস্ত নেতা হলে এই কথা বলতে পারে, যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের রক্তের টাকায়, ট্যাক্সের টাকায় আমার দেশের মানুষের আজকের জীবনযাপিকা চলছে, এই মন্ত্রী এমপিদের বিলাসবহুল জীবনযাপন চলছে, সেখানে 10 লাখ টাকা একজন মন্ত্রীকে বেতন দিতে হবে তোমার মতো কামলা লোক কেন? এই যে পদ্ধতিটা বাংলাদেশে এসেছে, এটাকে আমি মনে করি 24-এর সেই পূর্ববর্তী যে বাংলাদেশ ছিল সেটাই আবার নতুন করে চালু হয়েছে। এখানে কোনো কিছুর পরিবর্তন হয় নাই। পরিবর্তন যদি আপনি দেখতে চান তাহলে পরিবর্তনের 3-4টা নমুনা আপনাকে বলি। এক, আমরা চেয়েছিলাম বিচার ব্যবস্থা সংস্কার। রিফাত সাহেব যে সচিবালয় ভিন্নভাবে প্রতিষ্ঠা করে স্বাধীন বিচারালয় প্রতিষ্ঠার জন্য যে কাজটা করেছিলেন, তাদেরকে বিএনপি সরকার আসার পরই সবাইকে কামব্যাক করে নিয়ে গিয়েছেন সেন্ট্রাল সচিবালয়। তারা এখন আর আলাদা কোনো স্বাধীনভাবে বিচার বিভাগ চালাতে পারবে না। আজকের বাংলাদেশের আমরা জানতাম যে পিআর পদ্ধতির মাধ্যমে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য নাই। প্রধানমন্ত্রী যখন দায়িত্বে থাকবেন তিনি দলের চেয়ারম্যান থাকতে পারবেন না। নাই। তো বাংলাদেশের সংস্কারটা কি হয়েছে? সংস্কার হয়েছে পিএম গেঞ্জি গায়ে দিয়ে ট্রাক চালিয়ে গণভবনের আশেপাশে একটু ড্রাইভ করে দেখাবেন। সংস্কার হয়েছে এই আমাদের পিএম মহোদয় তার স্ত্রীকে নিয়ে সুন্দর করে ড্রাইভ করবেন, লন্ডনে কিভাবে ড্রাইভ করছে এটা না, এটা ভালো দিক, আমি খারাপ বলছি না, কিন্তু দিস ইজ নট আপনার ফান্ডামেন্টাল জায়গা ইস্যু। আপনার রাষ্ট্র সংস্কার কোনটা? আমি টি শার্ট কোন কালারের গায়ে দিলাম আর সাইফুল সাগরের সাথে সেলফিতে কোনো পিছিয়ে বসে কথা বললাম, এটা রাষ্ট্র সংস্কার না। রাষ্ট্র সংস্কার হচ্ছে ওইটা যেটার জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে চেয়েছে। আজকের বিএনপিকে সবার আগে এই কাজটা যদি করতে পারতো, দেখেন বিএনপির আমি এখন তো কিছু না, কিন্তু আমি কেন এটার জন্য কষ্ট পাই? একটা সময় তো বিএনপি করেছি। বিএনপি 2/3 মেজরিটি নিয়ে এসে তিনি কেন জনগণের কাছে এখন প্রশ্নবিদ্ধ হবেন যে তারা সংস্কারের পক্ষে না, তারা দেশ বিরোধী, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে? কেন এটা লাগবে? বিএনপি 2/3 মেজরিটি নিয়ে এসে সংসদে জামাতের আগে, এনসিপির আগে নিজেরা বক্তব্য দিয়ে সংস্কারের সব দাবি মেনে নিয়ে তারপরে তারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে। বাপের বেটা সাদ্দামের মতো তুমি 2 বছর, 5 বছর, 10 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা 6 মাসের ভিতরেই আজকে রাষ্ট্রের যে তালবাহনা শুরু হয়ে গিয়েছে, তাতে তো আমাদের সন্দেহ হচ্ছে যে সরকার এক্সিস্ট ঠিক মতো 5 ইয়ার্স করবে কি করবে না। আজকের এর মূল কারণটাই হচ্ছে চাটাচাটি, সন্দেহ পোষণ করছে শুধু এই চাটাচাটি গ্রুপকে আজকের এই জায়গায় নিয়ে আসার জন্য। আজকে আরেকটা শেষ করছি, আইজিপি দেখছেন আলী হোসেন ফকিরের গত 2 দিন আগে চাটাচাটি বন্ধ হয় নাই, সেটা তো আমি স্পষ্ট চোখের সামনে দেখলাম। যখন অনুষ্ঠান চলে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, একজন আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীর কানের কাছে গিয়ে বলতে পারে যে ওইগুলোকে বাহিরে নিয়ে যাবো স্যার? ওইগুলো মিন্স হোয়াট ডু ইউ মিন বাই ওইগুলো যারা ওরাই রক্ত দিয়েছে, ওর পরিবার রক্ত দিয়েছে, আজকের বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। তার মানে একজন আলী হোসেন ফকির সাহেবও বিশ্বাস করেন যদি আমি এই কথা বলে একটু চাটতে পারি তাহলে আমার পদোন্নতিটা ঠিক থাকবে, আর যদি এটা আমি না বলতে পারি তাহলে আমি যে বিএনপি মাইন্ডেড একজন বাংলাদেশের পুলিশের প্রধান এইটা বোঝা যাবে না। তার মানে তারা এই জিনিসটা এস্টাবলিশ করতে চায়। আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রীকে, যদিও সেই সময় তাকে বলেছে না এটা করতে হবে না। তার মানে আমরা সেই 36শে জুলাইয়ের আপনার কাছে যদি আমি তার বক্তব্য কয়েকটি বিষয় তিনি প্রশ্ন করেছেন যে জনাব তারেক রহমান দীর্ঘদিন পর দেশে এসেছেন, তিনি নিজেকে পরিবর্তন করেছেন, তিনি গেঞ্জি গায়ে দিয়ে অনেক কিছু করছেন যেটা উনি ওনার প্রতি মানুষের একটা অন্যরকম ধারণা থেকে তিনি এখন চমৎকার একটা ভূমিকা রাখছেন, কিন্তু দেশকে ফান্ডামেন্টালি যে পরিবর্তনগুলি করবে দায়িত্ব তার উপর পড়েছে, সেখানে তিনি পিছিয়ে আছেন, সেখানে কেউ কিছু করতে পারেনি। তো শুধু নিজেকে পরিবর্তন করে দেশকে পরিবর্তন করা সম্ভব কিনা এই 5 মাসের আলোচনা আপনি করেন। ধন্যবাদ সাগর ভাই, আমাকে অনেকদিন পর আপনি আমন্ত্রণ জানিয়েছেন। এই সেই জুলাই, যে জুলাই আমরা সারা বিশ্ব থেকে আমরা পার্টিসিপেট করেছি। আমি 8000 কিলোমিটার দূর থেকে এভরিডে পার্টিসিপেট করেছি, নাম্বার অফ টাইমস পার্টিসিপেট। 24শে জুলাই, সো সেই 24শে জুলাইয়ে আমরা যা করেছিলাম, আজকে 2 বছর পরে এসে যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে আমার সাথে যারা কো স্পিকার সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনার যারা আজকে দেখছেন এবং পরে দেখবেন সবাইকে। জুলাই একটি অসাধারণ সৃষ্টি। জুলাই আমার কাছে মনে হয়েছিল যে মুক্তিযুদ্ধ আমি দেখেছি, মুক্তিযুদ্ধের সময়ে যখন স্বাধীনতার ঘোষণা হলো তখন আমার বয়স 7 বছর 3 মাস এবং ডিসেম্বরে আমার বয়স 8 বছর। আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। আমি সেই মুক্তিযুদ্ধ নিয়ে গত 20 বছর গবেষণা করেছি এবং বর্তমান রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তার সাথে আমার এই গত 5 বছরে প্রায় 3টা এপিসোড করা হচ্ছে। আমি তাকে এসে প্রশ্ন করেছিলাম গত 24শে আগস্টে যে এই 2টা যুদ্ধের, 2টা সংগ্রামের, 2টি আন্দোলনের তফাৎটা কি। উনি বলেছিলেন এবার এটা অনেক বেশি রক্তক্ষয়ী, অনেক বেশি সাহসী। জুলাইয়ে আবু সাইদ 16ই জুলাইতে যখন সে হাত সম্প্রসারণ করে আত্মাহুতি দিল এবং তার বুকে গুলি লাগলো, তখন আমার কাছে আমি দাঁড়িয়ে গেছি টেলিভিশনের সামনে যে এটা কি করে সম্ভব। পরদিন থেকে 21টি সংস্থা লন্ডনে আমরা একসাথে নেমে পড়ি রাজপথে। প্রতিদিন 5 থেকে 10,000 লোক তাদের চাকরি বাকরি রুটি রোজগার বাদ দিয়ে আমরা ডাউনিং স্ট্রিটের সামনে, ট্রাফালগার স্কোয়ারে, হোয়াইট চ্যাপেলে, আলতাবালি পার্কে আমরা জড়ো হয়েছি এবং সেমিনার, সিম্পোজিয়াম, প্রায় 10টা টেলিভিশনে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আমরা হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্সে গিয়েছি।
আমি গত বছরও এই জুলাই যে উদযাপন হয়েছে আমাদের ন্যাম সম্মেলন, এই যে চাইনিজ ইয়েতে ভেন্যুতে, ওখানে আমরা একত্রিত হয়েছিলাম দলের অসংখ্য নেতা কর্মী। শুধু একজন ছিলেন না, তিনি ছিলেন না জনাব তারেক রহমান। এই গত দুদিন আগে যে জুলাই উদযাপিত হলো সেটি আমি অনলাইনে দেখেছি, আমি বিশেষ কারণে আমি যেতে পারিনি। মাননীয় রাষ্ট্রপতি সঠিক বলেছেন যে অত্যন্ত দুঃখজনক ঠিক আমাদের ডিপ্লোমেটরা চলে গেছে, এবং এই যে অপ্রত্যাশিত ঘটনা, যে ভুয়া ভুয়া শব্দ উচ্চারণ একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সেটি ছিল দুঃখজনক। এবং এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এখানে একটি নাম আসছে রাশেদ, সেটি নিয়ে ফজলুল হক সাহেব যা বললেন, আমি এই ব্যাপারে কিছু না বলে আমি সার্বিক বিষয়ে, তিনি বলেছেন যে 90% ব্যর্থ বিএনপি, এই জায়গাতে আমার কিছু বক্তব্য আছে। বিএনপি এই 5 মাসে যে কাজ করেছে সেটি হলো একটি অসাধারণ এপিসোড করেছে। বিশেষ করে পার্লামেন্টে বসে যে সেশনগুলো হয়েছে, এটি ছিল দম বন্ধ করা। দীর্ঘ যে 17 বছরের জঞ্জাল, এগুলোকে পরিষ্কার করতে গিয়ে অনেকগুলো অ্যাক্ট এবং পার্লামেন্টের প্রসিজারে অনেক কাজ হয়েছে, এবং নতুন পার্লামেন্টারিয়ানরা অনেক শিখেছে, জাতি দেখেছে। এর মাঝখানে যে কাজগুলো তারেক রহমান সাহেব করেছেন, সেটি আমি গ্লোবালি, রিজিওনালি এবং লোকালি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি অ্যাপ্রিসিয়েট করছি বেশ কিছু জিনিস। যেমন তিনি লুকিস পলিসিতে যে মালয়েশিয়ায় প্রথম যাওয়া এবং চায়নায় যাওয়া, এটা ছিল একটা সাম সর্ট অফ বিগ ব্যাং। আমাদের ইতিহাসে 55 ইয়ার্স পরে এটা ছিল একটা বিগ ব্যাং। কারণ আমরা এই পর্যন্ত যত অন্যায় অবিচার, পার্বত্য চট্টগ্রাম বর্ডারে 4400 কিলোমিটার সীমান্তে যে আমাদের প্রতি 2 দিনে একটা মানুষকে হত্যা করা হয়, পাশাপাশি এই ভারত পাকিস্তানের দিকে বন্দুক তাক করে না, চায়নার দিকে বন্দুক পিছনে রেখে দেয়, আর আমাদের দিকে গুলি করে, পাখির মতো গুলি করে হাজার হাজার লোকে এই 55 বছরে তারা হত্যা করেছে। এবং সরকার নমনীয় ছিল, যেটা হয়ে আসছে, হবে এরকম বক্তব্য পলিটিশিয়ানরা রেখেছে। এই প্রথম সীমান্তে হত্যা বন্ধ হয়েছে, এই প্রথম যখন চায়না গেল, প্রাইম মিনিস্টার যখন চায়না গেল, মালয়েশিয়া পা রাখলো। মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তো এটাকে বিশ্ব সয়লাভ করে দিল, একটা সুনামি তার যে গান দিল না, আমার বন্ধু মহা জাদু জানে, পাশেই তারপরে গেল। আজকে এলএনজি নিয়ে যে তুল কালাম কাণ্ড, 50% যে ফার্স্ট টার্মিনালটা যেটা মহেশখালী, ওইটা 2 সপ্তাহ বন্ধ ছিল। এখানে আমার বিশ্বাস, আমি জানি না কারা করেছে, মালয়েশিয়া করতে পারে, কারণ মালয়েশিয়ার এখন থেকে 38 বছর আগে তাদের টার্মিনাল সৃষ্টি হয়, তারা হোল ওয়ার্ল্ড এলএনজি এক্সপোর্ট করে। সুতরাং ওই এক্সপার্টিসটা ওনার পাওয়ার সম্ভাবনা আছে। 1 সপ্তাহ আগে তিনি ফোন করেছিলেন প্রাইম মিনিস্টারে, ওনার এফোর্ট গুলো। ফজলুল হক সাহেব উনি বলতেছেন তার শার্ট পরা, এই শার্ট পরা আমি দেখতেছি 25 বছর আগে 6 অক্টোবরে ওনার সাথে আমার পার্সোনাল মিট আপ হয়। পার্সোনালি আমি দেখি একটি কাজ করতে, যে সরকারি কাজ করতে, আজও আমি তাকে দেখছি ওই হাফ শার্ট, ওই সিম্পল ড্রেসটাকে উনি একদম টপ পর্যায়ে নিয়ে গেছেন। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, এটা তার সিম্পলিসিটি। 2500 বছর আগে সক্রেটিস, মানে খ্রিস্টপূর্ব 2500 বছর আগে, এখন থেকে 4000 বছর আগে এই সক্রেটিস এবং মাওলানা ভাসানী লুঙ্গি, গান্ধী এই স্যান্ডেল পরে ইয়েতে লন্ডন স্ট্রিটে হাঁটতো। বেসিক্যালি ড্রেস ইজ নট এভরিথিং। উনি যে বিষয়টা বলছে, আমি সেখানে বলতে চাচ্ছি, গ্লোবাল একটা নাড়াচাড়া হয়েছে, যেখানে মিডল ইস্ট টেনশনটা সারা ওয়ার্ল্ডকে তছনছ করে দিচ্ছে, এই ওয়ারটা, এই কনফ্লিক্টটা। সেইখানে চায়না প্লেড এ ভাইটাল রোল, মালয়েশিয়া নিউট্রাল থেকে ইসলামিক কান্ট্রি হিসেবে একটা দারুণ ব্যাপার। এই 2টা দেশে প্রথম যাওয়া, এটা স্ট্র্যাটেজিক্যালি মহাকৌশল হিসেবে একটি অসাধারণ বিষয়, মানুষের দিকে কাজ করেছে। দিস ইজ 1 2 জাতীয়ভাবে তিনি মানুষের দ্বারে পৌঁছার জন্য তিনি যে 22 দিন মুভ করেছেন। আমি তখন এই ঢাকা 17তে আপনার বাড়িধারা ডিওএইচএসে আমি 7000 বুক নিয়েছিলাম। আমি আসছি ওনার পয়েন্টগুলোতে আমি আসছি যে ওনার ব্যক্তিগত সিলেকশন, আমার দলীয় ভাবে কে কাকে সিলেক্ট করছে, এবং রাশিদের ব্যাপারে আমার তেমন কিছু জানাই না। আমি 17 বছর লন্ডনে ছিলাম। আচ্ছা, আবু সাইদ যে না থাকা, এই ব্যাপারে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি নিজে স্টেজে দাঁড়িয়ে বলেছেন, সেটি ভাইরাল হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন আবু সাইদ যেখানে নাই, সেই ডকুমেন্টারি জুলাই ডকুমেন্টারিতে 36 জুলাই কিংবা আগস্ট ডকুমেন্টারি হয় না। এটা রাষ্ট্রপতি বলার পরে আমাদের এখানে আর কোনো কিছু বলার নাই। বেসিক্যালি এটা একটা মেজর ফল্ট ছিল, ইটস এ মেজর মিস্টেক, মেজর ফল্ট অর ইন্টেনশনাল সামথিং, যেই করে থাকুক, মানে দায়িত্ব কিন্তু চলে যাবে জনাব তারেক রহমানের ঘাড়ে। সুতরাং এটা দেখতে হবে পলিসি মেকিং বা সাম সর্ট অফ স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়ার আগে এইরকম একটা ডকুমেন্টারি যারা দায়িত্বে আছে, তথ্যের দায়িত্বে আছে, তথ্য উপাত্ত দায়িত্বে আছে, ডিজিটাল ফ্রেমিং এর দায়িত্বে আছে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। এখানে রাষ্ট্রপতি যখন বলে দিল নাও ইট ইজ এ কেস, দিস ইজ এ এলিগেশন, মেজর এলিগেশন, সো এটা দেখতে হবে। আমার বিষয়টা হলো এইখানে না, আমার বিষয়টা হলো যে আবু সাইদের রক্তদান, 1400 মানুষকে, এখন আমরা বলছি 2000 মানুষকে রাজপথে হত্যা করা হলো মাত্র 20 দিনের তফাতে। 19 জুলাইতে আর্মি ডেপ্লয়েড হলো, আর্মির
বিষয় নিয়ে সারা জাতি আশা করছিল যে আর্মি ঘুরে দাঁড়াবে। আমি আপনার এই টকশোতে লন্ডনে বসে বলেছি আমার আর্মি ঘুরে দাঁড়াবে, এবং ঘুরে দাঁড়িয়েছে। 3, 4, 5 যে আর্মি ঘুরে দাঁড়িয়েছে, এবং জেনারেল ওয়াকার হ্যাড টু টেক ইন দি টাফেস্ট ডিসিশন, সবচেয়ে কঠিন সিদ্ধান্ত তাকে নিতে হয়েছিল, এবং সেই সিদ্ধান্তের ফলে রক্ত আরো ঝরতো, আরো হত্যা হতো, আরো গণহত্যা হতো। এগুলো থেকে আমরা ফিরে পাইছি, এবং একটা সিস্টেম যেটা কেউ আশা করে না, সারা জাতি আশা করেছিল যে হয়তোবা, ভাবছিল যে হয়তোবা আরো বেশি রক্তক্ষরণ হবে, বাট আমরা 5 তারিখে ঘুরে দাঁড়িয়েছিলাম। এইটাকে আমাদের বিফিটিংলি উদযাপন করা, যেটা ডক্টর ফজলুল হক সাহেব সঠিক বলেছেন, আমাদেরকে আরো বেশি কম্প্রিহেন্সিভলি ইয়ে করা প্রয়োজন। এবং এখানে এই আপনি আবু সাইদকে কিংবা পানি লাগবে মুগ্ধকে কিংবা ওয়াসিমকে বা আরো যারা আছে তাদেরকে আমরা যদি ফেলে দেই, তাহলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ হলো না, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এবং এটা কারেক্ট হবে ইনফ্যাক্ট। আর এই যে 2000 লোক, তাদের পরিবারদেরকে লক্ষ্য রাখতে হবে, যেটা রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে তাদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে। এমন 30,000 পঙ্গু যারা, তাদেরকে আমাদের অল আউট সাপোর্ট দিতে হবে। এই জুলাইকে আমি বলি যে যুগে যুগে, শতাব্দী আফটার শতাব্দী, এটা হয়তো নাও আসতে পারে, মানে এটা এসেছে মাত্র 55 বছর পরে একটা মুক্তিযুদ্ধ থেকে এসে জুলাই যুদ্ধ এসেছে, এবং এটা ছিল ক্যাপিটাল বেস, রাজধানী বেস, এবং রাজধানীতে ছাত্র জনতা, মা বাবা, ভাই বোন, আবাল বৃদ্ধ বনিতা সবাই নেমে এসেছিল, এভরিবডি কেম ডাউন। এবং এই লক্ষ লক্ষ লোকের প্রতি শ্রদ্ধা জানাতে হলে যে বিষয়টা ফজলুল হক সাহেব বলেছেন, জনগণের দিকে তাকাতে হবে। আমার দলকে, বিএনপির ভুল ত্রুটি থাকতে পারে, বা ডিসিশন মেকিং এ এটা ব্যক্তি থেকে দল বা আমার দলকে আবার রিফ্রেম করা হবে, তাদের দিকে তাকাতে হবে। এখানে যারা সত্যিকার অর্থে অবদান রেখেছে, আমি এই 20 বছর দলের সাথে আছি, আমি লন্ডনে বসে নাই, আমি 20 বছরই কাজ করেছি। আমার বক্তব্য, গত 17টি বছর লন্ডনে আমি কাজ করেছি। আমি এখনো বাংলাদেশে 2টি বছর, আগস্টে চলে আসি, আরেকটা আগস্ট চলে আসছে 26-এ, আমি কাজ করে যাচ্ছি। বাট আমার চেয়েও যারা বিধগ্ধ, যারা পঙ্গু, যারা পরিবার তার আসল লোকটিকে হারিয়েছে, যে উপার্জন করতো, যে ব্যক্তিটি রিক্সাওয়ালা বা যেই হোক না কেন, তাদের দিকে লক্ষ্য রাখতে হবে, এবং সেই রকম একটা ডকুমেন্টারি করতে হবে যেখানে মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আর যে বিষয়টা ব্যর্থতার বিষয়টা, 5 মাস ইজ টু আর্লি। আমরা 17 বছরের বা 15 বছরের যে জঞ্জাল, যে ভঙ্গুর অর্থনীতি, আমাদের একটা ব্যক্তি 6টা ব্যাংক নিয়ে গেছে, লক্ষ কোটি টাকা সে একা নিয়ে গেছে। তারপরে আপনার 30 লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে একটা মন্ত্রী, ভূমি মন্ত্রী সাইফুল জামান, তার 352টা বাড়ি লন্ডনে। আমি একটা বাড়ি মেনটেন করতে আমি হিমচিম খাচ্ছি, আমার বাবার সম্পত্তি, আমার সম্পত্তি সব বিক্রি করে, মানে আমি হিমচিম খাই। এইখানে কি করে 352টা বাড়ি একদম আয়নার মতো স্বচ্ছ দেখা যাচ্ছে? সব মিলে 526টি, এখন সব মিলিয়ে 526। সুতরাং এইগুলো না, আমি শেষ করছি যে এইটা আমরা চূড়ান্ত বিচারে না যে আমরা উৎসাহিত করতে হবে এই দলটাকে। এখন আরেকটা যদি ডাক আসে এরকম যে ওকে ফেলে দেন, গ্যাস নাই, গ্যাসের ব্যাপারটা 2 সপ্তাহে সমাধান হয়েছে, যে ফার্স্ট টার্মিনাল যেটা মহেশখালী, এটা সমাধান হয়েছে। জি, আমার মনে হচ্ছে যে আরেকটু সময় নিতে হবে। জি জি, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আমি আপনার আহ্বানে দেশে থেকে মিনিমাম প্রায় 50টি টকশোতে অংশগ্রহণ করেছি। জাতি দেখেছে আমাকে। মাঝে মধ্যে আমার অত্যন্ত কাছের ডক্টর ফয়জুল ভাই টেলিফোন করে বলেছেন, আপনি এইভাবে কেন কথা বলেন, দেশে তো হারিয়ে যাবেন আপনি। আজকে অত্যন্ত ব্যথিত। আমি চাই বাংলাদেশে আজকের ক্ষমতাসীন যে দল 207টি সিট পেয়েছে, আমি যদি ভুল না করে থাকি, বিরোধী দল তারা প্রায় 2 যুগ একসাথে চলেছিল। কাদের বিরুদ্ধে? ভারতের সেবা দাসদের বিরুদ্ধে, যারা ভোটের তোয়াক্কা না করে, জোর করে, জবরদস্তি করে, রাতে নির্বাচন করে। 3% 4% কি আওয়ামী লীগের লোকজন ছিল? কোন কোন ভোটে 2-3% ভোটার উপস্থিত হয়েছে। আওয়ামী লীগের লোকেরাও তাদের ভোট দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে না, কিন্তু গায়ের জোরে ক্ষমতায় ছিল। আজকের এই দিনে বিশেষ করে যাদের সেবা দাস, তাদের দেশে আশ্রয় তিনি নিয়েছেন, তাদের প্রথম টার্গেট হলো এই সরকারকে বিতর্কিত করতে হলে এই সরকারের সাথে বিরোধী দলের সাথে খুবই তড়িৎ গতিতে সংঘাত সৃষ্টি করে দেওয়া। আমি মনে করি এই জাতিকে বাঁচতে হলে, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে, কোমর সোজা করে যদি দেশ চালাতে হয়, তাহলে বিরোধী দল বিরোধিতা করবেই, গঠনমূলক বিরোধিতা করবে, কিন্তু গভর্নমেন্টেরও দায়িত্ব আছে যে বিরোধী দলকে কোনো স্পেস না দেওয়া, তাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। এমন কোনো কাজ করা উচিত নয় যে কাজের দ্বারা জুলাইকে ব্যাহত করা হয়, জুলাইকে প্রশ্নবিদ্ধ করা হয়। 24 জুলাইয়ের, আজকে হলো 26 জুলাইয়ের 7ই আগস্ট, এখনো 24 জুলাইয়ের এই 7 তারিখে সরকার গঠন হয়েছিল না। 5 তারিখে বিকালবেলা বা দুপুরের পরেই ঘোষেরি বেগম বিদায় নিল। 6 তারিখ 7 তারিখ মাঝখানে গেল, তারপরে 8 তারিখে যে
রাত্রবেলায় বা সন্ধ্যাবেলার দিকে পরে 8টা, 8:30, 9টার দিকে সরকার গঠন হলো, অন্তর্বর্তীকালীন সরকার। এই 3টা দিন বা এই 4টা দিন বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা দায়িত্বশীল তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সে কারণেই ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের সরকারে যারা ছিলেন তাদের ভিতর অত্যন্ত মতলববাজ ব্যক্তিরা ছিলেন, অত্যন্ত স্বার্থ হাসিলের ব্যক্তিরা ছিলেন। আপনারা কি করেছেন? বিএনপি কি করেছে? জামাত কি করেছে? আরো আরো ছোট ছোট দল যারা ক্ষমতার মাসনদে আছেন, ক্ষমতার বাইরে আছেন, তারা কি করেছে? একটা তালিকা পর্যন্ত দিতে পারলেন না। প্রফেসর ডক্টর বার্নার্ডো ব্যক্তি, তার হাতে যে আমাদের সৃজনশীল, দেশপ্রেমিক, স্বাধীনতাকামী, এদেশের বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, এই 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 50 জনের তালিকা দিলাম, এখান থেকে আপনি বেছে নেন। দিতে পারেন নাই। আমি ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে এই বিষয়টি প্রশ্ন করলে উনি বলছেন এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ভুল হয়েছে, ভুল হয়েছে, এটা বলেছেন। তারপরে আমরা দেখতে পেলাম মতলববাজেরা সেখানে বসে বসে অনেকে আখের গুছিয়েছেন, এবং এই আখের যারা গুছিয়েছেন, আজকের সরকার যদি তাদের প্রত্যেকের শ্বেতপত্র অনুসন্ধান করেন, তাদের অর্থনৈতিক অবস্থা 8 তারিখে, 8 তারিখের সন্ধ্যার শপথের আগে কি ছিল আর এখন কি, দেশে বিদেশে অনেকে আসামির কাঠগড়ায় যেতে হবে। অতএব দেশকে এই যে পর্যবেসিত করা হয়েছে, বিপর্যয়ের সম্মুখীন করা হয়েছে, জুলাইকে প্রশ্নের সম্মুখীন করা হয়েছে, এটা রাজনীতিবিদদের ব্যর্থতা, একা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের ব্যর্থতা নয়। আমি আরেকটি কথা বলতে চাই, এখানে না বললেই নয়, অনেকেই অনেক কথা বলেছেন, আমি সময় খুব বেশি নিব না। আমি বলতে চাই যে আবু সাঈদের যে বিষয়টি, আমরা গত 5 তারিখে প্রেসিডেন্ট সাহেবের উপস্থিত, মহামান্য প্রেসিডেন্ট সাহেবের উপস্থিতিতে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, যে অনুষ্ঠানটি হচ্ছিল সার্বজনীন, সকল দলের সীমিত সংখ্যক উপস্থিতি, সেখানে যে বিপর্যয় ঘটেছে, এই বিপর্যয়ের সূত্রপাত কে ঘটালো? সেখানে কেন উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম নাই, ছবি নাই? কেন শহীদের মানে এই আন্দোলনের শহীদের প্রথম কাতারের উল্লেখযোগ্য ব্যক্তি সিফা সালার বীর আবু সাঈদের সেখানে তার কোনো ইনভলভমেন্ট নাই? কেন তার ছবি নাই? কেন তার কার্যক্রম নাই? এটাকে যদি আমরা ভুল হয়েছে বলে এটাকে প্রলেপ দিতে চাই, তাহলে এই ভুলের মধ্যে থেকে জনাব তারেক রহমান সাহেব, জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত সন্তান, অত্যন্ত মার্জিত, তার চলাফেরা কিন্তু অনেকেই পছন্দ করি, আমরাও পছন্দ করি, তিনি কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হবেন। তার কারণ এই কার্যক্রমের সাথে যারা জড়িত, এটা ভুল করেন না, এটা অপরাধ করেছেন। এই অপরাধী কারা? সিভিল সার্ভিসের কে কে আছে? এই কার্যক্রম, এই ফলকটা কে তৈরি করেছে? এই ভিডিওটা কে তৈরি করেছে? তাদেরকে জাতির সামনে তাদের চেহারা উন্মোচিত করা হোক, তাদেরকে সাসপেন্ড করা হোক, বিচারের আওতায় আনা হোক, তাদের পাসপোর্ট সিজ করা হোক। কেন এটা করেছে? কেন তারেক সাহেবকে এই প্রশ্নবিদ্ধ করা হলো? 2 নম্বর হলো, আমি 71 আর 24 নিয়ে কথা বলার ছিল, কিন্তু আমরা আজকে মেহমান 4 জন, অনেক সময় বেশি নেওয়া যাবে না। 71-এর স্বাধীনতা নিশ্চয়ই যারা জীবন দিয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে, জাতি মূল্যায়ন করবে, তারাও কিন্তু এইভাবে জীবন দিয়েছে। কিন্তু 71-এর পরে ঘোষাটি বেগমরা কিন্তু পর্যায়ক্রমে ক্ষমতায় ছিলেন, ভারতের সেবা দাসরা ক্ষমতায় ছিলেন, সে কারণেই তো তারা এত লোড বহন করে তাকে বহন করছে। তারা কি প্রশ্নবিদ্ধ হচ্ছেন না? তারা কি জাতিসংঘের অনুসন্ধানে যদি 1400 শহীদ হয়, তাহলে এই জাতিসংঘের দৃষ্টিতে কি ভারত যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা কি প্রশ্নবিদ্ধ হচ্ছেন না? এই শেখ হাসিনা কে? তার রক্ত কি ভারতের রক্ত? জাতি জানতে চায়। কারণ তার এই যে আমরা দেখলাম পশ্চিমবঙ্গে নতুন একটা নির্বাচন হলো, প্রাদেশিক যে নির্বাচন, এই নির্বাচনে যে শুভেন্দু যে ব্যক্তি ক্ষমতায় আসলো, তার যে ভাষা জ্ঞান, তার যে শব্দ চয়ন, ন্যূনতম বস্তির মানুষের শব্দ চয়ন, সে মুসলিম জাতিকে যেভাবে হিট করছে, সে যেভাবে মসজিদগুলো আলিশান 200 বছর 300 বছর আগের, 250 বছর 150 বছর আগের মসজিদগুলো বুলডোজার দিয়ে ভাঙতেছেন, মুসলমানদেরকে যেভাবে অপদস্থ করতেছেন, বর্ষিয়ান দাড়ি পাকা টুপিওয়ালা মানুষ মুসলমানদেরকে বাজারে ফেলে যেভাবে হত্যা করা হচ্ছে, অপদস্থ অপমানিত করা হচ্ছে, কই আওয়ামী লীগের যারা বাংলাদেশে আছেন, যারা দেশের বাইরে ইন্ডিয়ায় আছেন, ইউরোপ আমেরিকা আছেন, একজন আওয়ামী লীগ কি এই কার্যক্রমের কোনো প্রতিবাদ করেছেন? একটা বিবৃতি দিয়েছেন? অতএব এদের কার্যক্রম হলো দেশকে লোটো পাটো খাও। আমার ভাই মেজর সাহেব বলেছেন যে 30 লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার করা হয়েছে। আমি এখন প্রশ্ন করতে, আমি আমার এই আলোচনার মধ্যে বলতে চাই, জনাব তারেক রহমান সাহেবকে আমি বলবো, আপনার চতুর্পাশে যাদেরকে বসিয়েছেন, নিশ্চয়ই আপনি অনেক শিক্ষিত ব্যক্তিদেরকে বসিয়েছেন, আমরা অনেকের চিনি, কিন্তু আপনি বাংলাদেশের এই ফিল্ডে যারা নেতৃত্ব দিয়েছিলেন, এরকম কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচারকে আপনি আপনার উপদেষ্টা বানাইছেন? এরকম কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকে আপনার অ্যাডভাইজার বানাইছেন? এরকম কি আপনি ফিল্ডে যারা ছিলেন, যারা বর্ষিয়ান, আপনার বাবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই দলের সাথে আছেন, তাদের অনেককে আপনি বঞ্চিত করেছেন? আমি কিন্তু বিএনপির বিপক্ষে কথা বলছি না, এটা তাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য বলছি। অতএব যদি ওনাকে পিসফুল ভাবে দেশ চালাতে হয় 5 বছর, তাহলে ওনাকে আরো শানিত মগজ দিয়ে আরো বিচক্ষণতার পরিচয় দিতে হবে। তা না হলে উনি ব্যর্থতায় পর্যবেসিত হলে আমরাও ক্ষতিগ্রস্ত হবে, জাতি হিসেবে মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হবে। আমি আজকে বাদে কালকে যদি কোন কর্মসূচি এসে তাকে যদি বিরোধী দল দায়িত্বশীলতার পরিচয় দিবেন, ব্যর্থ হবে। কেন ব্যর্থ হবে আমি বলি, নির্বাচিত একটা সরকার কিভাবে নির্বাচন হয়েছে ওইটাই আমি প্রশ্নবিদ্ধ করবো না। নির্বাচন যা হয়েছে, একটা নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের মতো ভাইরাস একটি দল বিবর্জিত নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশে কোথাও রক্তকরণ হয়নি, একজন মানুষও কিল হয়নি।
55 বছরের এই বাংলাদেশে কোন নির্বাচনে মানুষ হতে হয়নি, জাতীয় নির্বাচনে এরকম কোন নির্বাচন ছিল না। শুধুমাত্র শেখ হাসিনা সাজানো গোছানো দুই একটা নির্বাচন হয়তো হয়েছে, যেগুলো 20 দল অংশগ্রহণ করে নাই, সেটা দুই একটা হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম নির্বাচনে শত শত মানুষ তাজা জীবন দিয়েছে। অথচ এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। এর ফলাফল কি হয়েছে সেটা রাজনীতিবিদরা বলুক, তারা বলুক, আমি বলতে চাচ্ছি না। এই জন্য আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো, তিনি লন্ডনে থেকে প্রায় 17 বছর অনেক সামাজিক ডেভেলপমেন্ট হয়েছে, তার চলাফেরা, শব্দ চয়ন, সীমিত কথা, তারপরে তার যে পরিচ্ছন্ন এবং তার স্ত্রীও তার সাথে যে সময় দিচ্ছেন, একজন বিচক্ষণ উচ্চশিক্ষিত মানুষ, ঢাকা মেডিকেলের ছাত্রী ছিলেন। তাহলে তারা যদি আরো কিছু বিচক্ষণ, ডক্টর প্রফেসর হাসানুজ্জামান চৌধুরী, ডক্টর প্রফেসর আব্দুল লতিফ মাসুম, ডক্টর প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী, এই সমস্ত ব্যক্তি যদি আজকে তারেক সাহেবের ডাইনামামে থাকতেন, তাহলে কিন্তু তার রাস্তা শানিত হতো, তার রাস্তা মানে পিচ্ছিল হতো না, নিশ্চয়ই সরল পথ হতো। এই জন্য আমি তাকে তার চোখে আঙ্গুল দিয়ে আমি বলতে চাই, আপনি আপনার চিন্তা চেতনা পরিবর্তন করেন। আর জনাব ফয়জুল ভাই যে কথা বলেছেন, সে কথাগুলো তো বাস্তব, সে কথাগুলো তো বাস্তব। কি বাস্তব মানে শব্দচয়নে হয়তো উনি বেশি এগ্রেসিভ হয়ে যেতে পারে, কিন্তু শব্দচয়ন তো সঠিক। কেন ল মিনিস্ট্রির আন্ডারে এখন বিচারপতিরা, কেন, কি কারণে? তাহলে আপনার মতলব কি, আপনার উদ্দেশ্য কি, এই সরকারের উদ্দেশ্য কি, এটা জাতি জানতে চাই। আমি চাইবো না যে বিএনপি এমন ভাবে সামনে এগোচ্ছে। আমরা দেখেছিলাম কিন্তু অনেক বিপর্যয় ঘটেছিল, বিএনপি তো বিপর্যয়ের দিকে যাক, এটা পাথর দিয়ে মানুষ মারা, চাঁদাবাজির একটা মানে স্লোগান ওঠা, তো এই সকল বিষয়গুলো যদি শক্ত অর্থে এটা কন্ট্রোল না করতে পারেন, তাহলে তিনি কিন্তু প্রশ্নবিদ্ধ হবেন। ধন্যবাদ ফেস দ্য পিপল সাইকুল সাগর ভাইকে, আলোচক বৃন্দ যারা আছেন এবং দেশ এবং বিদেশে আজকের এই প্রোগ্রাম যারা দেখছেন এবং দেখবেন, সবাইকে ধন্যবাদ জানাই। আসলে জুলাই নিয়ে যখন কথা হয়, তখন আমার মধ্যে আলাদা একটা ইমোশন, একটা পেইন, একটা কষ্ট তৈরি হয়। কারণ হচ্ছে এই যে এই জুলাই আন্দোলনে আমার 4টা গুলি লেগেছে। আমি মাঠে ছিলাম, আমি ভূমিকা রেখেছি, আমার সন্তানরা মাঠে ছিল। আমি অত্যন্ত ভয়াবহ এবং খুব মাঠের তিক্ত অভিজ্ঞতা, যে কোনো মুহূর্তে জীবন যেতে পারে, যে কোনো মুহূর্তে লাশ হয়ে যেতে পারি, এটা আমি চোখে একেবারেই সামনাসামনি রাজসাক্ষী ছিলাম। যার ফলে জুলাই নিয়ে কোনো তালবাহানা, কোনো হিপোক্রেসি, এটা আমি বরদাস্ত করতে পারি না। আমি অত্যন্ত বিনয়ের সাথে এবং সম্মানের সাথে আমি আমাদের সম্মানিত মেজর সাহেবকে যেটা কথাটা বলেছেন যে আবু সাইদ কে নামটা আমাদের জাতীয় জুলাই প্রোগ্রামে আসে নাই। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার বাবার নাম কি, আমি কি সেটা বলতে পারবো না? সেটা এখানে তো আবু সাইদের নামই যদি না থাকে, জুলাই এখানে বলতে কোনো শব্দই থাকে না। কারণ জুলাই সংগঠিত হয়েছে আবু সাইদের জীবন, এই 2টা হাত এভাবে দিয়ে আত্মত্যাগের থেকে শুরু হয়েছে জুলাইয়ের বিপ্লব, এবং ওখান থেকে শুরু হয়েছে উৎসাহ, অনুপ্রেরণা আমার বাংলাদেশের, আমাদের সন্তানেরা পেয়েছে, জীবন দিয়েছে, জুলাই হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আমি এখানে স্পষ্ট করে প্রতিবাদ করছি এবং আমি মেনে নিতে পারি না, এবং দেশের মানুষ ওটা মেনে নিতে পারে নাই। সেটা হলো যে আবু সাইদ নামটা যে কারণে ওখানে আনে নাই ডকুমেন্টারিতে, এটা অত্যন্ত মানে এখানে কৌশলের সাথে তাকে এখানে একটা হিপোক্রেসি করা হয়েছে, তাকে এখানে গোপন করা হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে যে আবু সাইদ ইসলামী ছাত্র শিবির করে, আমরা জানি, আমরা পত্রিকা পেয়েছি, আদৌ করে কিনা তা আমি জানি না। যে ছেলেটা জীবন দিয়েছে, এটা তো সত্য, এটা তো প্রকাশ করতে হবে। সে শিবির করে না, সে ছাত্র দল করে না, সাধারণ ছাত্র, এটা তো দেখার বিষয় না। তো যতদিন পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা, আমাদের মগজ, আমাদের ডিসিশন গুলো, আমাদের ভাবনাগুলো যখন নিরপেক্ষ না হবে, ততদিন পর্যন্ত আমরা তো দেশের জন্য ভালো কিছু করতে পারবো না। আর যারা এই ডিসিশন মেকার, তারা তো ভালো কিছু দেশের মানুষকে উপহার দিতে পারবে না। সাগর ভাই, অত্যন্ত দুঃখের সাথে আমি বলি যে একজন সাবেক উপদেষ্টা মাহফুজ, তিনি এই ইদানিং কয়েকদিন আগে বলেছেন যে এক দফা যে এইটা সাদিক কায়েম লিখেছেন। সাদিক কায়েম শিবির করে, এজন্য কি কথাটা বলা যাবে না? আপনি নিরপেক্ষ হতে পারবেন না? আমরা সরকারে আছি, আমাদের মেন্টালিটি যদি এত ছোট হয়, এত সংকুচিত হয়, এত কনজাস্ট হয়, তাহলে আমরা এই দেশ নিয়ে কি করবো? আমরা দেশ নিয়ে কি ভাববো? আমাদের এই দেশের উন্নয়ন, আমরা দেশের মানুষ নিয়ে আমরা যে ভাববো, সেটা আমরা কিভাবে আমরা বিশ্বাস করতে পারি? সেখানে আমরা শুনতে পাই যে এই এক দফার দাবিদার অন্য কাউকে করা হচ্ছে।
আমি রাশেদ ভাইকে নিয়ে আমার প্রিয় একজন ভাই, অত্যন্ত খুশি হয়েছি যে আমি আজকে তার সাথে বসতে পেরেছি এবং নিজেকে খুব ধন্য মনে করছি। ডক্টর ফয়জুল্লাহ ভাই, ডক্টর ফয়জুল্লাহ ভাই বাংলাদেশের একটি সংগ্রামের নাম। ডক্টর ফয়জুল্লাহ ভাই আজকে যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এর নেপথ্যে যে কাজ করেছে, এটা গ্রামের পল্লী গ্রামের চার দোকান থেকে এটা সাক্ষ্য দেবে। সে যে যেমন কুকুর তেমন মুগুরটাই ডক্টর ফয়জুল্লাহ ভাই থেকে দিয়েছিলেন। ভাই, আমি রাশেদ সাহেবকে নিয়ে আমি দু একটি কথা বলতে চাই। একজন ব্যক্তিকে নিয়ে এত কথা আমি বলতে তো রাশেদ সাহেবকে নিয়ে একটা কথা না বললেই হয় না। ভাই, আপনার চেহারা আমার চেহারা এক না, আপনার মানে বলার স্টাইল আর আমার বলার স্টাইল এক না। আপনি অনেক সুন্দরভাবে বলেছেন, কিন্তু আমার মনে হয় যে উনি যে বাংলাদেশ জামাত ইসলামীকে উনি যেইভাবে তুলোধনা করেন, যেভাবে অপমান করে কথা বলেন, এদেশের সম্মানিত বিজ্ঞ যারা রাজনীতিবিদ তাদেরকে নিয়ে যেভাবে অপমানজনক কথাবার্তা বলেন, যে ভাষা যে ল্যাঙ্গুয়েজ গুলো উনি ইউজ করেন, এই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারলেই, এইভাবে মানুষকে অপমান করতে পারলেই, আর চাটাচাটি শব্দটা নাই বললাম আমি, এটা করলেই যদি পজিশন ডেভেলপ হয়, দেশ পরিচালনার যদি তার তালিকায় যদি তার নাম আসে, দেশ পরিচালনার দায়িত্ব যদি তার হাতে যায়, তাহলে আমি হতাশ হই যে এই দেশ, এই সরকার দেশকে কি দেবে, জনগণের জন্য তারা কি করতে পারবে, আমি হতাশ হয়ে যাই। ভাইয়া, সাগর ভাই, আমাদের প্রাইম মিনিস্টার দেশে যখন আসলেন উনি বললেন আই হ্যাভ এ প্ল্যান। আমি ব্যক্তিগতভাবে খুব আশান্বিত হয়েছিলাম যে দীর্ঘদিন উনি লন্ডনে ছিলেন, নিশ্চয়ই উনি একজন পলিসি মেকার হিসেবে নিশ্চয়ই বাংলাদেশের জন্য উনি ভালো কিছু উনি দেখাবেন, উনি ভালো কিছু উনি শিখে এসেছেন এবং বাংলাদেশের জন্য উনি ভালো কিছু করবেন। কিন্তু যখন আমি দেখি নিজের ওনার স্ত্রী ওনার মাথার মধ্যে, তখন আমি দেখি ওনার মাথা ভরা যদি ওনার স্ত্রীর ভালোবাসা থাকে, তাহলে জনগণ কোথায়? জনগণ কোথায়? ভালোবাসা, ঘরের ভালোবাসা থাকলে তো জনগণের জন্য ভালোবাসা। না, ঘরের ভালোবাসা ঘরে রাখাই ভালো, এটা পাবলিকের। ঘরের ভালোবাসা ঠিক আছে, আমি আপনার কথা যদি মেনেও নেই, তা উনি চাঁদাবাজ বন্ধ করবেন না কেন? সেটাই প্রশ্ন থাকতে পারে। না, প্রশ্ন তো আমি করছি। চাঁদাবাজ আজকে চাঁদার জন্য আজকে মাফ করবেন, ল্যাঙ্গুয়েজটা আমার ইউজ করতে হয় যে কোনো একটা প্রাইভেট কোম্পানির এমডি উনি বিচি টেপে ধরে আজকে চাঁদা দিতে হবে আমাদের। আর নয় নাই বললাম, এ দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য, আপনি সবজি কিনতে গেলে আপনি কিভাবে একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, এদেশের সাধারণ মানুষ কৃষক একজন সবজি কিনতে গেলে তার আয়ের সব শেষ হয়ে যায়, আর চাল কেনা ডাল কেনা দূরের কথা। তাহলে আমাদের যারা সরকারে আছেন তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তারা দাম কমানোর তাদের এখানে তাদের আন্তরিকতা নাই, নজর নাই। গ্যাস নাই, পর্যাপ্ত গ্যাস সাপ্লাইয়ের কোনো নজর নাই। চাঁদার কারণে বিএনপি যেইভাবে ডুবে যাচ্ছে, এটা বিএনপি উপলব্ধি করতে পারে না, সরকার উপলব্ধি করতে পারে না, এ ব্যাপারে কোনো নজর নাই। কিন্তু দেশের সফলতা আপনি দেখতে পাচ্ছেন না। সফলতা তো দেখার, তো আপনি দেখান কোথায় সফলতা আছে। দেখতে পাচ্ছি এই দেশে এখন কোনো ধরনের গুম নাই, খুন নাই, তারপরে অন্য কোনো রাজনৈতিক সম্পর্ক না, খুন নেই এটা বলা যাবে না, যথেষ্ট খুনের ইতিহাস আছে। হ্যাঁ, গুম নাই, 5 মাস তো হলো, আমরা সামনে অপেক্ষায় আছি যেন এটা পুনরাবৃত্তি না ঘটে, এটা আমরা অপেক্ষায় রইলাম। আর আপনার কথাই যাতে ফলে ইনশাআল্লাহ, সেটাই আমরা দেখতে চাচ্ছি, সেটাই ফলুক, আল্লাহর কাছে দোয়া করছি। কারণ গুমের ইতিহাসে তো আমরা জানি আসলে গুমের কমপ্লিকেশন গুলো কত কঠিন হতে পারে এই দেশে। তো আমি পরিশেষে যে কথাটা বলবো, সেটা বলতে চাই, সেটা হচ্ছে এদেশের মানুষ ভোট নিয়ে বিতর্ক আছে, নির্বাচন নিয়ে বিতর্ক আছে, যেভাবেই হোক সরকার ক্ষমতায় আছেন। আমরা চাই অতি দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। এর জন্য তাদেরকে উদ্যোগ নিতে হবে। এই দেশের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না, চাঁদা দিতে হলে ব্যবসার কোনো সুযোগ নেই, স্বাধীনভাবে ব্যবসা করতে হবে। এই চাঁদাবাজদেরকে দমন করতে হবে এবং চাঁদাবাজদের দমন করতে হবে নিজের দলের প্রয়োজনেই। জি, দেশের মানুষ যাতে সুখ এবং শান্তিতে বসবাস করতে পারে, এ ব্যাপারে সরকারকে মনোনিবেশ করতে হবে। ধন্যবাদ মাসুদুর রহমান। বলছি দর্শক, আমরা প্রথম পর্বে আমরা এরকম কথা বললাম বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের ব্যর্থতা, সফলতা এবং আমাদের জুলাইয়ের যে অর্জন, সেটি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। সে নিয়ে সবার মন্তব্য আপনাদের কেমন লেগেছে সে নিয়ে আপনার মন্তব্য বক্সে আপনাদের মতামত জানাবেন। আমি ভারত এবং শেখ হাসিনা একটা বড় ফ্যাক্টর জানাবো। ভারতকে অনুরোধ করার পরেও আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাকে সেখান থেকে মিডিয়া ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং সেখানে খুব কি বলবো এটাকে, খুব সাহসের সাথেই শেখ হাসিনা
অনেক তুষ্টির সাথেই আগামী ডিসেম্বরে ফিরে আসবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। তার নেতা কর্মীদেরকে তিনি আহ্বান করেছেন প্রস্তুত থাকি। এই ধরনের অবস্থাটাকে আপনি কিভাবে দেখেন? এখানে এই সুযোগটা কি আসলে সে পাচ্ছে নাকি আমাদের দেশ থেকে কোনো ধরনের সুযোগ দেওয়া হচ্ছে? আপনার কাছে শুনতে চাই, আবার প্রেসিডেন্ট নির্বাচন সামনে, এই প্রেসিডেন্ট হওয়া না হওয়া একটা বিশাল তর্ক বিতর্কের জায়গা তৈরি করেছে, কারণ প্রেসিডেন্ট যিনি হবেন তিনি ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আগামী বাংলাদেশের ভবিষ্যতে সার্বভৌমত্ব রক্ষায় পালন করবে। সেই জায়গাতে আসলে যাদের নাম শুনছেন, চাই না কতটুকু সঠিক ব্যাঠিক, তবু আপনার কোনো মূল্য কি থাকে? দেখেন, ভারতের যে বিষয়টা আপনি প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনা এবং ভারত, এটা আসলে একটা নামের সাথে আর একটা সরাসরি জড়িত। আপনি ভারতকে যদি আলাদা করেন তাহলে শেখ হাসিনাকে করা যাবে না, শেখ হাসিনাকে আলাদা করেন ভারতকে করা যাবে না। দুইটা নাম একসাথে বললেই সম্পূরক। এই দুটো নাম সবসময়ের জন্য সম্পূরক। মূলত এই যে 5ই আগস্ট, যেটাকে আমরা 36শে জুলাই বলি, এটা শুধু আওয়ামী লীগেরই পতন হয় নাই, ভারতেরও পতন হয়েছে। আপনার কাছে মনে হতে পারে যে স্বাধীন একটা দেশের মধ্যে আর একটা স্বাধীন দেশের পতন কিভাবে হয়? পতন এভাবেই হয়। গত 16 বছর এই দেশটাকে লুটে পুটে খেয়েছে, দেশের আভ্যন্তরীণ সমস্ত জায়গায় তাদের লোক সেট আপ করেছে, আমাদের দেশটাকে সাংস্কৃতিক আগ্রাসন করেছে, রাজনৈতিক ভাবে এটার সমস্ত নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ভারতের কথাই হতো। এমনকি দেখেছি যে আওয়ামী লীগ করে 2 জন প্রার্থী, ওই 2 জনের মধ্যে ভারত কাকে নমিনেশন দিয়েছে সে নির্বাচিত হবে, এ নিয়েও টকশো করতে হয়েছে আপনার সাথে, আমার এখন মনে আছে, এবং সে নিয়ে বাংলাদেশের ভাইরাল ছিল। তার মানে দাঁড়ালো যে আওয়ামী লীগও এখানে ক্ষমতার দর ছিল না, ভারত যাকে নমিনেশন দিবে, যাকে মন্ত্রী বানাবে সেই ছিল এই জায়গাটায়। তো 5ই আগস্টে মূলত চট্টপাগাত খেয়েছে ভারত, সাথে শেখ হাসিনা, সে কারণে ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে। এবং আসল জায়গায় ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমার খুব মনে পড়ে আজকে, উনি এক সময় বলেছিলেন যে ওই দিল্লির বাবা বাবুদের কাছে গিয়ে মানে ছিটকে পড়বে, শেখ হাসিনার সেই ছিটকে পড়াটা ওই দিল্লির দাদা বাবুদের কাছে গিয়েই আবার প্রমাণিত সত্য হলো যে জুলুমবাজ করে তার আসল জায়গায় গিয়েছে, তিনি কিন্তু এর বাইরে আর কোথাও যেতে পারেন নাই। আপনি দেখেন, এই যে বলছেন যে শেখ হাসিনা সেখান থেকে কনফারেন্স করছে, কথা বলছে, উনি কিন্তু 0 পয়েন্টে একবার চট করে চলে আসার কথা ছিল। বাংলাদেশের আওয়ামী লীগের লোকদের সাথে ধোঁকাবাজি করেছে তখন। আজকে তিনি আসবেন আসবেন না সে নিয়ে আমার 2 ধরনের মন্তব্য আছে। তার আগে একটা কথা বলি, বাংলাদেশের প্রিয় আমার সম্মানিত যারা দেশপ্রেমিক কিন্তু আওয়ামী লীগ করে বা অন্য দল করে, সমস্যা নাই, লোকটা হয়তো কোনো জুলুম নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল না, এই মানুষগুলোকে উদ্দেশ্য করে বলতে চাই, শেখ পরিবারের একটা লোক বাংলাদেশে নাই। তারা জানে কিনা আদৌ নাই। হয় ভারতে, কানাডায়, আপনার থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সব রাষ্ট্রগুলোতে শেখ পরিবারের সবাই চলে গিয়েছে। এবং আমি মনে করি 5ই আগস্টের আগেই শেখ হাসিনা বিশেষ পদ্ধতিতে তার পরিবারের যারা যারা দরকার ছিল সবাইকে আগে পাঠিয়ে দিয়েছে। আর যারা যেতে পারে নাই, আন্দোলনে সম্পৃক্ত ছিল কিংবা দেশে ছিল, তারা 5 তারিখের মধ্যে, ধরেন পতনের আকপিচের সময়ের মধ্যেই তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে। যারা এখন জেল খাচ্ছে কিংবা এই যে শেখ হাসিনার নৌকার বৈঠা টানার চেষ্টা করছে, এই সবগুলো হচ্ছে নিরীহ তাদের দলের এই